হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এসএলএসটি 2025 ইতিহাস বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবে, এখন এটাই প্রতিটি চাকরি প্রার্থীদের কাছে দুশ্চিন্তার বিষয়। এত কম সময়ে কিভাবে সিলেবাস কভার করবে, এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করবে, কি টেক্সট বুক পড়বে, এমসিকিউ প্র্যাকটিস কোন বই থেকে করবে, সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলি, এই সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। টপিক আলোচনার আগে একটি বিষয় জানিয়ে রাখি, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ক্লাস এবং এমসিকিউ ক্লাসের সিরিজ শুরু করেছি। ক্লাসগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করলে ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। আগের ভিডিওতে এসএলএসটি 2025 এর সিলেকশন মেথড এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। এই ভিডিওতে দেখব সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলি থেকে বিগত এসএলএসটিতে কোশ্চেন এসেছিল। 2016 স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th এসএলএসটি থেকে। আপকামিং এসএলএসটি 2025 এর জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই বিষয়টি তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। সবার প্রথমে প্রাচীন ভারতের ওপর ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন দেখো, প্রাচীন ভারতের প্রথম যে টপিক হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতার সময়কাল, আবিষ্কার এবং বিস্তৃতি, এই বিষয়টি তোমরা খুব ভালোভাবে পড়বে। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 এসএলএসটি থেকে এই সময়কাল এবং আবিষ্কার নিয়ে তোমরা কোশ্চেন দেখতে পাবে এবং এই সময়কাল, আবিষ্কার এবং বিস্তৃতি এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে তোমরা দেখবে হরপ্পা সভ্যতার যে বিভিন্ন প্রত্নকেন্দ্র এবং বিভিন্ন প্রত্নকেন্দ্রে যে প্রাপ্ত নিদর্শন সমূহ সেগুলো দেখবে। হরপ্পা সভ্যতার বাণিজ্য, অর্থাৎ কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য করত এবং কি কি দ্রব্যের বাণিজ্য করত, অন্তর্বাণিজ্যে যে সমস্ত জিনিসগুলো তারা আমদানি করত, কোথা থেকে আমদানি করত, এই বিষয়গুলো দেখবে। হরপ্পা সভ্যতার পতনে বৈদেশিক আক্রমণের তত্ত্বটা ভালোভাবে দেখবে, কারা কারা এই বৈদেশিক আক্রমণের তত্ত্ব দিয়েছিল। আর্য সভ্যতার উপরে আর্যদের আগমন এবং প্রাথমিক অবস্থায় আর্যরা কোথায় বসতি স্থাপন করেছিল, এই বিষয়টি ভালোভাবে দেখবে। সেই সঙ্গে বৈদিক যুগের যে সভা, সমিতি এবং বিদত, এদের গঠন এবং এখানে কারা কারা অংশগ্রহণ করত, এদের কাজ কি ছিল, এই বিষয়টি। পাশাপাশি বৈদিক যুগের যে রাষ্ট্রীয় সংগঠন, অর্থাৎ কুল, বীজ, জন, এই বিষয়টি। বৈদিক যুগের নারীর অবস্থান এবং মর্যাদা, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। বৈদিক সাহিত্য, অর্থাৎ চতুর্বেদ, বেদাঙ্গ, স্বরদর্শন, এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে। বৈদিক যুগের দেবদেবী, বিশেষত ঋগ্বৈদিক যুগের এবং পরবর্তী বৈদিক যুগের যে ইম্পর্টেন্ট যে দেবদেবীরা ছিলেন, ইন্দ্র, বরুণ, প্রজাপতি, এই ধরনের দেবদেবীগুলো খুব ভালোভাবে পড়বে এবং তারা কিসের দেবতা বা দেবী ছিলেন, এই বিষয়টি বৈদিক সাহিত্যে কোথায় এদের নাম উল্লেখ রয়েছে, এই বিষয়গুলি। সেই সঙ্গে বৈদিক যুগের যে বাণিজ্য এবং বিনিময়ের মাধ্যম, অর্থাৎ এই সময় তো মুদ্রা ছিল না এবং মুদ্রা পরিবর্তে যেভাবে বিনিময় বা বাণিজ্যর মাধ্যম চলতো, সেই বিষয়টি দেখবে ভালো করে। এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন নাম এবং বিভিন্ন কারিগরি শিল্পীদের নাম, তাদের সাথে যুক্ত কর্ম, এই বিষয়টি। এরপর আমরা বৌদ্ধ এবং জৈন ধর্মের জন্য কি কি টপিক ইম্পর্টেন্ট দেখো। মহাবীরের জীবন সংক্রান্ত তথ্য, অর্থাৎ তার যে জন্ম, তার সন্ন্যাস গ্রহণ এবং মৃত্যু, এই সংক্রান্ত বিষয়গুলি কালানুক্রমিকভাবে খুব ভালোভাবে পড়বে। সেই সঙ্গে জৈন তীর্থঙ্কর এবং তাদের যে বিভিন্ন প্রতীক, অর্থাৎ 24 জন যে তীর্থঙ্কর রয়েছেন তাদের প্রতীকগুলো একটু দেখে রাখবে, বিশেষত প্রথম, দ্বিতীয়, 23তম তীর্থঙ্কর, 24তম তীর্থঙ্করের এই বিষয়টি। সেই সঙ্গে জৈন বিভিন্ন সম্মেলন এবং জৈন ধর্মের উপর লিখিত বিভিন্ন গ্রন্থগুলি। জৈন ধর্মের দর্শন এবং নীতি, অর্থাৎ এই যে চতুর্জাম, পঞ্চজাম, ত্রিরত্ন, সিদ্ধশীল, এই ব্যাপারগুলি। গৌতম বুদ্ধের ওপরে তার যে জীবনী সংক্রান্ত তথ্যগুলি রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে। তার জন্ম, গৃহত্যাগ, তার যে নির্বাণ লাভ করা, এই বিষয়টি, ধর্ম প্রচার,
সেই সঙ্গে বৌদ্ধ সম্মেলন এবং বৌদ্ধ সম্মেলনের ডিটেল তোমরা পড়বে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কার সভাপতিত্বে হয়েছিল, প্রতিটা বৌদ্ধ সম্মেলনে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই বিষয়গুলি, এবং জৈন ধর্মের মতো বৌদ্ধ ধর্মের দর্শন এবং নীতির এই বিষয়টি খুব ভালোভাবে পড়বে। বৌদ্ধ ধর্মের ওপর লিখিত গ্রন্থ এবং সেই সঙ্গে প্রাচীন ভারতের কোন কোন শাসক, বিশেষ করে হর্যঙ্ক বংশের অর্থাৎ মগধের যে শাসকগণ ছিলেন এবং মৌর্য শাসকগণ ছিলেন, তারা বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে বিভিন্নভাবে যুক্ত ছিলেন, এই বিষয়টি তোমরা ভালোভাবে দেখবে। নেক্সট, মহাজন পদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে মহাজন পদগুলো ছিল সেই গুরুত্বপূর্ণ মহাজন পদগুলির রাজধানী সম্পর্কে দেখবে, যেমন মগধ, অবন্তী, বৎস, কাশী, কৌশল প্রভৃতি। মগধের যে গুরুত্বপূর্ণ শাসকরা ছিলেন বিম্বিসার, অজাত শত্রু, মহাপদ্মনন্দ, ধননন্দ, এদের বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে। মগধের রাজধানী এবং তার যে স্থানান্তর, অর্থাৎ মগধের আমরা 3টে রাজধানী পাবো, সেই রাজধানীগুলো বিভিন্ন শাসকদের সময়ে স্থানান্তরিত হয়েছিল, এই বিষয়টি খুব ভালোভাবে দেখবে। মৌর্য সাম্রাজ্যের ওপরে সেখানে প্রথমেই আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা আরোহণ সম্পর্কে পড়ব, যে তিনি নন্দদের উচ্ছেদ করে তিনি যে ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন সেই পর্বটা, এবং কৌটিল্যের প্রসঙ্গটাও দেখতে হবে এ প্রসঙ্গে, এবং তার দক্ষিণ ভারত গমন, অর্থাৎ তিনি তার রাজত্ব সিংহাসন ত্যাগ করেছিলেন এবং দক্ষিণ ভারতের জৈন ধর্ম গ্রহণ করে গিয়েছিলেন, এবং দক্ষিণ ভারতের তার যে জৈন ধর্মে ভদ্রবাহুর সাথে চলে যাওয়া এবং সেখানে তার মৃত্যুবরণ, এই বিষয়টি। অশোকের ওপরে দেখবে অশোকের বিভিন্ন শিলালেখগুলো এবং শিলালেখেতে উল্লেখিত যে বিষয়গুলি রয়েছে সেগুলি, কলিঙ্গ যুদ্ধ এবং অশোকের যে ধম্ম, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। মৌর্য রাষ্ট্র প্রশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এবং গঠন, এগুলো খুব ভালোভাবে দেখবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLST থেকে এই মৌর্য রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা থেকে কোশ্চেন ছিল। মৌর্যদের রাজস্ব প্রশাসন ব্যবস্থাটাও ভালোভাবে পড়বে, সমাহর্তা, সন্নিধাতা, স্থানিক, গোপ, এই ব্যাপারটি। নেক্সট, গুপ্ত বংশের ওপরে প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ এবং মুদ্রা, তার যে মুদ্রা তিনি জারি করেছিলেন, সেই সঙ্গে সমুদ্রগুপ্তের মুদ্রা বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুদ্রা, অর্থাৎ গুপ্ত যুগের যে সমস্ত শাসকরা যে মুদ্রা জারি করেছিলেন সেই মুদ্রাগুলো ভালোভাবে দেখবে, এবং মুদ্রার উপর উৎকীর্ণ যে প্রতিকৃতি সেই ব্যাপারটি। সমুদ্রগুপ্তের উপাধি, শুধুমাত্র সমুদ্রগুপ্তের উপাধি নয়, গুপ্ত শাসকদের উপাধিগুলো ভালোভাবে দেখবে, বিশেষ করে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, তাদের উপাধিগুলি, এবং সেই সঙ্গে এলাহাবাদ প্রশস্তিতে যে সমস্ত রাজ্য তিনি জয় করেছিলেন সেই ব্যাপারটি একটু দেখবে, তবে রাজাদের নাম এখানে মুখস্থ করার দরকার নেই। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি এবং শকদের পরাজিত, আমরা জানি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি পশ্চিম ভারতের শকদের পরাজিত করে শকারি উপাধি নিয়েছিলেন, মুদ্রা জারি করেছিলেন, এই বিষয়টি। সেই সঙ্গে চন্দ্রগুপ্তের দরবারে যে নবরত্ন এবং কালিদাসের বিভিন্ন গ্রন্থগুলি ভালোভাবে দেখবে। প্রাচীন ভারতের যে বিভিন্ন বিদেশি পর্যটকরা এসেছিলেন তাদের সময়কাল লিখিত গ্রন্থ, সেই সঙ্গে স্কন্দগুপ্তের যে হুন আক্রমণ, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। গুপ্তযুগের প্রশাসনিক কাঠামো খুব ভালোভাবে দেখবে, এবং গুপ্তযুগের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র, বিভিন্ন সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন বন্দর গুরুত্বপূর্ণ ছিল, স্থল বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন কেন্দ্র গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়টি। পাল এবং সেন বংশ থেকে যেগুলো দেখবে সেগুলো হচ্ছে মাৎসন্যায় এবং বিভিন্ন শিলালিপি। পাল বা সেন রাজারা যে শিলালিপি জারি করেছিলেন এবং শিলালিপিতে উল্লেখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলো। পাল ও সেন বংশের আমলে যে সমস্ত পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তাদের লিখিত বিভিন্ন সাহিত্যমূলক গ্রন্থ বা শাসকদেরও যে সমস্ত লিখিত গ্রন্থ ছিল সেগুলি। ত্রিশক্তি দ্বন্দ্ব, পালদের প্রসঙ্গটা খুব ভালোভাবে দেখবে, পাল শাসকরা কিভাবে ত্রিশক্তি দ্বন্দ্বে জড়িয়েছিল, কার কাছে পরাজিত হয়েছিল বা কার হাতে পরাজিত হয়েছিল, এই বিষয়টি। বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠার এই বিষয়টি, পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক করত এবং বৌদ্ধ ধর্মের প্রতি তাদের যে অনুরাগ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠার বিষয়টি ভালোভাবে দেখবে। কৈবর্ত বিদ্রোহের প্রসঙ্গটা ভালোভাবে দেখবে, কার সময় হয়েছিল, কৈবর্ত নেতা কারা ছিল, কৈবর্তদের যে রাজত্বকাল তার অবসান কখন কাদের দ্বারা হয়েছিল, এই বিষয়টি।
সেই সঙ্গে বল্লাল সেনের বিভিন্ন গ্রন্থ এই বিষয়টি দেখবে। লক্ষণ সেনের সময়ে যে পঞ্চরত্ন ছিল সেই তাদের নাম এবং তাদের লিখিত গ্রন্থ এই বিষয়টি। প্রাচীন ভারতের ওপর যে ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমাদের আমি বললাম। এরপর বলবো মধ্যযুগের ভারত অর্থাৎ সুলতানি যুগ এবং মুঘল যুগের উপর ইম্পর্টেন্ট যে টপিকগুলো। সুলতানি যুগের উপর টপিকগুলো আগে দেখো। মোহাম্মদ ঘুরির ভারত অভিযান এবং তরাইনের যুদ্ধ, ভারতের সুলতানি শাসনের প্রতিষ্ঠার যে পর্বটা সেটা খুব ইম্পর্টেন্ট। সেই সঙ্গে কুতুবুদ্দিন আইবকের উপাধি এবং খলিফার যে অনুমোদন সেটা দেখবে। ইলতুৎমিশের মুদ্রা সংস্কার, রাজধানী স্থানান্তর, অর্থাৎ এক্ষেত্রে রাজধানী স্থানান্তরের বিষয়টি মোহাম্মদ বিন তুগলকের প্রসঙ্গে আসে। এখানে ইলতুৎমিশ তিনি রাজধানীর সঙ্গে বিশেষভাবে যুক্ত আছেন, যেমন দিল্লিতে তিনি রাজধানী তৈরি করেছিলেন, এই বিষয়টির কথা বলছি আমি। সেই সঙ্গে রাজিয়ার উত্থান এবং পতন এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। ইলতুৎমিশের ইকতা প্রথা খুব ভালোভাবে দেখবে। বলবনের কেন্দ্রাতিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পাবে এবং বিষয়টি খুব ভালোভাবেও পড়বে। খলজি বিপ্লব, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে তার যে সাম্রাজ্যের সম্প্রসারণ উত্তর ভারত এবং দক্ষিণ ভারত খুব ভালোভাবে দেখবে, যে কোন কোন সেনাপতি তার সঙ্গে ছিলেন এই বিষয়টি। মোহাম্মদ বিন তুগলকের যে বিভিন্ন পরিকল্পনা ছিল এবং পরিকল্পনাগুলোর ব্যর্থতার প্রসঙ্গটা ভালোভাবে দেখবে এবং তৈমুর লংয়ের ভারত আক্রমণের বিষয়টি দেখবে। এরপর যেটা বিজয়নগর সাম্রাজ্যের ওপরে, বিজয়নগর সাম্রাজ্যের যে ঐতিহাসিক উপাদান অর্থাৎ শিলালেখ বা বিভিন্ন ধরনের সাহিত্যিক উপাদান সেগুলো খুব ভালোভাবে পড়বে। বিজয়নগর সাম্রাজ্যে আগত বিদেশি পর্যটক এবং পর্যটকরা বিজয়নগর সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন সেই উক্তিগুলো খুব ইম্পর্টেন্ট। কৃষ্ণদেব রায়ের লিখিত গ্রন্থ এবং স্থাপত্য, তালিকটার যুদ্ধ, বিজয়নগর সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে এই তালিকটার যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ। কাদের সাথে হয়েছিল, কারা কারা এখানে অংশ নিয়েছিল এই বিষয়টি, বা কোন শাসকের সময়ে হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোটা খুব ভালোভাবে দেখবে। বিজয়নগরের সাম্রাজ্যের প্রচলিত বিভিন্ন মুদ্রা এবং সেই সঙ্গে তোমাদের বলে রাখি যে সুলতানি আমলে সুলতানি শাসকরা যে সমস্ত স্থাপত্য বা নগর তৈরি করেছিলেন এই বিষয়টি দেখবে। সুলতানি আমলের সময় এটা বলা দরকার ছিল, এখানে তোমাদের এই বিষয়টি জানিয়ে দিলাম। সেই সঙ্গে সুলতানি যুগের ওপর লিখিত বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এগুলো খুব ভালোভাবে পড়বে। এরপর দেখব মুঘল যুগের ওপর ইম্পর্টেন্ট কিছু টপিক। যেমন দেখো, বাবরের ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা পর্বে যে সমস্ত যুদ্ধগুলি করেছিলেন সেগুলো, সেই সঙ্গে হুমায়ুন এবং শেরশাহের দ্বন্দ্ব খুব ইম্পর্টেন্ট। শেরশাহের বিভিন্ন সংস্কারমূলক কাজকর্মগুলো দেখবে। আকবরের সম্প্রসারণবাদী নীতি অর্থাৎ তার যে সাম্রাজ্য বিস্তার এবং যুদ্ধ, বিভিন্ন রাজ্যের সঙ্গে তিনি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং বেশ কিছু রাজ্যের সঙ্গে তিনি অধীনতামূলক মিত্রতা নীতি বা সুসম্পর্কের নীতি নিয়েছিলেন, সেই বিষয়টি ভালোভাবে দেখবে। বিশেষ করে তার রাজপুত নীতি 11-12 জন্য খুবই ইম্পর্টেন্ট। আকবরের ধর্মনীতি এবং মনসবদারি ব্যবস্থা, এটি 11-12 জন্য ইম্পর্টেন্ট একটি টপিক। তার সঙ্গে জায়গিরদারি ব্যবস্থা ভালোভাবে দেখবে, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 7 SLST হয়েছিল সেখানে 9-10 কোশ্চেন ছিল জায়গিরদারি ব্যবস্থা থেকে, তাই ওই ব্যবস্থা অর্থাৎ মনসবদারি এবং জায়গিরদারি ব্যবস্থাটা ভালোভাবে পড়বে। জাহাঙ্গীরের আমলে চিত্রশিল্প এবং শাহজাহানের আমলে যে স্থাপত্য শিল্প এগুলো খুব ভালোভাবে পড়বে। শাহজাহানের মধ্য এশিয়া নীতিটি একটু দেখে রাখবে। জাহাঙ্গীর এবং নূরজানের প্রসঙ্গটি খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখবে। এবং আকবরের যে ফতেপুর সিক্রি এবং যে ইবাদতখানার সঙ্গে আনুষাঙ্গিক যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এবং অর্থাৎ দক্ষিণে যে তিনি গোলকোন্ডা বিজাপুর রাজ্যগুলির সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘর্ষ করেছিলেন সেই বিষয়টি। পাশাপাশি মুঘল মারাঠা দ্বন্দ্ব অর্থাৎ শিবাজির সঙ্গে তার যে দীর্ঘকালীন দ্বন্দ্ব চলেছিল এই বিষয়টি। মুঘল যুগের স্থাপত্যকর্ম এবং চিত্রকলা খুব ভালোভাবে দেখবে। সেই সঙ্গে মুঘল যুগের উপর লিখিত আধুনিক ঐতিহাসিকদের বিভিন্ন গবেষণামূলক গ্রন্থের নাম
অষ্টপ্রধান, এই অষ্টপ্রধানে যুক্ত ব্যক্তির যে পদ এবং পদের সঙ্গে যে দায়িত্বগুলো যুক্ত ছিল সেই বিষয়টি। ভক্তিবাদী সাধকদের মধ্যে কবির, রামানন্দ, রামদাস, তুলসী দাসের বিষয়টা খুব ভালোভাবে দেখবে। সুফি সম্প্রদায় হিসাবে চিস্তি সম্প্রদায় খুব ভালোভাবে পড়বে এবং এই সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন শাসন পর্বের যে শাসকরা ছিলেন সুলতানি বা মুঘল যুগের, তাদের প্রসঙ্গক্রমে অনেক প্রশ্ন এসে থাকে, তাই এই বিষয়টি ভালোভাবে পড়বে। আধুনিক ভারত এবং জাতীয় মুক্তি সংগ্রামের উপরে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখো। পলাশির যুদ্ধ এবং আনুষঙ্গিক বিভিন্ন ঘটনাবলী দেখবে। বক্সারের যুদ্ধ এবং আনুষঙ্গিক ঘটনাবলীগুলো খুব ইম্পর্টেন্ট। সেই সঙ্গে দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন ও ৭৬-এর মন্বন্তর, এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। ইঙ্গ মহীশূর সম্পর্ক, ইঙ্গ মারাঠা সম্পর্ক, অর্থাৎ এখানে তোমরা দেখবে যে 4টি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল বা ইঙ্গ মারাঠাদের সাথে যে যুদ্ধগুলো হয়েছিল, এখানে একাধিক সন্ধির নাম পাবে, একাধিক যুদ্ধের নাম পাবে, বিভিন্ন গভর্নর জেনারেলদের নাম পাবে, এই বিষয়টা খুব ভালোভাবে দেখবে। লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি, এখানে অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা যে যে রাজ্যগুলো অধিগ্রহণ করা হয়েছিল সেই বিষয়টি দেখবে। সত্যবিলোপ নীতির ক্ষেত্রেও তাই, যে কোন কোন রাজ্যগুলোকে অধিগ্রহণ করা হয়েছিল, কখন করা হয়েছিল সেই বিষয়টি। ব্রিটিশ ভারতে যে সমস্ত প্রতিরোধমূলক আন্দোলনগুলি হয়েছিল তার মধ্যে এই ওয়াহাবি আন্দোলন এবং ফরাজি আন্দোলন থেকে তোমরা কোশ্চেন দেখতে পাবে এবং 7 SLSTতেও এই কোশ্চেন ছিল এখান থেকে। তিতুমিরের বারাসাত বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গটি দেখবে, যে বঙ্কিমচন্দ্রের লেখা গ্রন্থ। তার সঙ্গে ঔপনিবেশিক ভারতের যে বিদ্রোহগুলো হয়েছিল, কারণ 11-12-এর সিলেবাসে পাইক বিদ্রোহ, পলিগার বিদ্রোহ উল্লেখ রয়েছে, এই বিদ্রোহগুলোর সঙ্গে যুক্ত যে সমস্ত নেতা ছিলেন তাদের নাম এবং কখন হয়েছিল, কোথায় হয়েছিল, এই বিষয়টি দেখবে। মহাবিদ্রোহের নেতৃত্ব দানকারী ব্যক্তির ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট এবং স্থান, অর্থাৎ সিপাহী বিদ্রোহে যে সমস্ত নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিলেন তারা কোথা থেকে তারা নেতৃত্ব প্রদান করত, এই বিষয়টি। সেই সঙ্গে মহাবিদ্রোহের প্রকৃতি, বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে সিপাহী বিদ্রোহকে ব্যাখ্যা করেছেন, সেই বিষয়টি দেখবে। আর ঐতিহাসিকদের বিভিন্ন গ্রন্থ, অর্থাৎ সিপাহী বিদ্রোহের উপরে লিখিত বিভিন্ন গ্রন্থগুলি। ভারত শাসন আইন ও মহারানীর ঘোষণাপত্রের এই প্রসঙ্গটা ভালোভাবে দেখবে। জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে কংগ্রেসের পূর্বে যে সমস্ত সভা সমিতিগুলো ছিল সেগুলো, বিশেষ করে ভারত সভা এবং হিন্দু মেলা, এই বিষয়টি ভালোভাবে দেখবে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এক্ষেত্রে হিউম, ডাফরিনের বিষয়টি এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো খুব ভালোভাবে পড়বে, যে কোথায় হয়েছিল, কার সময় হয়েছিল, বিভিন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ছিল সেগুলো। তার সঙ্গে দেখবে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তাদের সম্পর্কে, অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী যে সমস্ত নেতারা ছিলেন তাদের লিখিত গ্রন্থ, তাদের যে কাজকর্ম, এই বিষয়টি। ঔপনিবেশিক ভারতের জাতীয় আন্দোলন, অর্থাৎ যে স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনগুলো খুব ভালোভাবে দেখবে, যে কখন শুরু হয়েছিল, কিভাবে এর পরিসমাপ্তি ঘটেছিল এবং আন্দোলনের মধ্যবর্তীকালীন পর্বে যে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছিল সেগুলো। কারণ এখান থেকে স্পেসিফিক কিছু উল্লেখ করা যাচ্ছে না, এখান থেকে বিভিন্ন টাইপের র্যান্ডামলি কোশ্চেন আসতে পারে। মুসলিম লীগের প্রতিষ্ঠা, অর্থাৎ এখানে স্যার সৈয়দ আহমেদ খান থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্না, এই প্রসঙ্গটা ভালোভাবে দেখবে। এবং লাহোর যে অধিবেশন, মুসলিম লীগের লাহোর অধিবেশন, পাকিস্তানের দাবি, এই বিষয়টি দেখবে ভালোভাবে। ঔপনিবেশিক ভারতের যে সমস্ত মিশনগুলি হয়েছিল, ক্রিপস মিশন, মন্ত্রী মিশন, এই মিশনগুলো খুব ভালোভাবে পড়বে এবং এই মিশনগুলি সম্পর্কে ভারতীয়দের যে প্রতিক্রিয়া কীরকম ছিল, যেমন সাইমন কমিশন, এগুলো খুব ভালোভাবে দেখবে। ভারতের স্বাধীনতার জন্য বিভিন্ন যে পরিকল্পনাগুলি ছিল, ওয়াভেল পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এই বিষয়গুলি। ঔপনিবেশিক ভারতের যে বিভিন্ন আইন জারি হয়েছিল তার মধ্যে 1919, 1935, 1958 এই আইনটি খুব ভালোভাবে দেখবে।
আর 1909-এর যে প্রসঙ্গটা আসবে সেটা হচ্ছে পৃথক নির্বাচন, এই বিষয়টিও দেখে রাখবে। তার সঙ্গে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন সনদ আইন, 4টে যে সনদ আইন হয়েছিল সেই 4টে সনদ আইনে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেই বিষয়টা দেখে রাখবে যে কোন সনদ আইনের সঙ্গে কোন বিষয়টি যুক্ত। সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে তোমরা রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সভা এবং ব্রাহ্ম সমাজের যে বিভাজন, এই বিষয়টা দেখবে। ব্রাহ্ম নেতা হিসাবে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এর প্রসঙ্গটা খুব ভালোভাবে পড়বে। সেই সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের আন্দোলন, বাংলার নব্যবঙ্গ গোষ্ঠী, এক্ষেত্রে ডিরোজিওর ভূমিকা গুরুত্বপূর্ণ। ডিরোজিও থেকে তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাবে যে তার একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা, তার সম্পাদিত বিভিন্ন পত্রিকা বা তার লেখা বিভিন্ন গ্রন্থ, এই বিষয়গুলি। সেই সঙ্গে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনটা দেখবে যে 3টে যে আঞ্চলিক সত্যাগ্রহ করেছিলেন, তার পাশাপাশি রাওলাট সত্যাগ্রহ। সেই সঙ্গে গান্ধীজির জীবনী সম্পর্কে ডিটেল কিছু ইনফরমেশন জেনে রাখবে, তার জন্ম, শিক্ষা দীক্ষা, তার লন্ডনে যাওয়া, দক্ষিণ আফ্রিকায় তার যে সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা, ভারতের জাতীয় কংগ্রেসে তার যে ভূমিকা, জাতীয় কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক, এই বিষয়টি। আর কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলন হিসাবে বল্লভভাই প্যাটেলের যে বারদৌলি সত্যাগ্রহ, এই বিষয়টা খুব ভালোভাবে দেখবে। কৃষক আন্দোলন হিসাবে নীল বিদ্রোহ, তেলেঙ্গানার যে কৃষক বিদ্রোহ, তেভাগা আন্দোলন, দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহের প্রসঙ্গটা ভালোভাবে দেখবে। সেই সঙ্গে শ্রমিক আন্দোলন এবং কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর প্রসঙ্গটা দেখবে এবং বামপন্থীদের যে ভূমিকা, মানবেন্দ্রনাথ রায়, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, এই বিষয়টি দেখবে। ঔপনিবেশিক ভারতের বিপ্লবী আন্দোলন বা বিপ্লবীদের বিভিন্ন কাজকর্ম, সেই বিষয়টি ভালোভাবে দেখবে। ওখান থেকে কোন টপিক থেকে কোশ্চেন আসবে এটা বলা খুব মুশকিল, তাই বিপ্লবী আন্দোলনটা খুব ভালোভাবে তোমরা পড়ে নেবে। এবার দেখব আধুনিক ইউরোপের ওপর ইম্পর্টেন্ট টপিক, যেমন ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কোশ্চেন পাবে দেখতে। সন্ত্রাসের রাজত্ব, ফ্রান্সের স্বৈরাচারী শাসকের যে বিভিন্ন রূপ, অর্থাৎ যে বিচার ব্যবস্থা বা অর্থনৈতিক ক্ষেত্রে যে সংকট, এক কথায় ফরাসি বিপ্লব সংগঠনের ক্ষেত্রে ফরাসি যে রাজাদের যে স্বৈরাচারিতার রূপ ছিল, সেটা প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে, সেই বিষয়টি। সেই সঙ্গে বিভিন্ন কর, প্রত্যক্ষ পরোক্ষ কর খুব ভালোভাবে পড়বে। নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলোর যুদ্ধ এবং চুক্তিসমূহ, এই বিষয়টা ভালোভাবে পড়বে। সেই সঙ্গে নেপোলিয়নের যে পতন এবং শেষ পর্বের যে রাজনৈতিক ঘটনাবলীগুলি আমরা নেপোলিয়নের প্রসঙ্গে পাই, সেই বিষয়টি। ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, এই বিষয়টা ভালোভাবে দেখবে এবং সংবিধান কোন, এখানে শুধুমাত্র দেখবে যে কোন সময়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং সংবিধানগুলো কোন সময়ে হয়েছিল এবং সংবিধানে যে বিশেষ দিকগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেই দিকগুলি। ভিয়েনা সম্মেলনের বিগ ফোর খুব ইম্পর্ট্যান্ট। ওভারঅল যদি আমরা কোশ্চেন অ্যানালিসিস করি প্রিভিয়াস ইয়ারের এসএলএসটি, সেখানে আমরা দেখতে পাবো যে আধুনিক ইউরোপের ইতিহাসে সেখানে রাজনৈতিক পর্বে সংঘটিত বিভিন্ন চুক্তিসমূহ থেকে কোশ্চেন এসেছে সবচেয়ে বেশি, তাই এক্ষেত্রে চুক্তিসমূহগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং যুদ্ধসমূহগুলোর ওপরও সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 এসএলএসটিতে এইরকম টপিক থেকে তোমরা কোশ্চেন দেখতে পাবে, অনেক বেশি ছিল। সেই সঙ্গে জাতিসংঘ এবং জাতিপুঞ্জ, এই বিষয়টা ভালোভাবে দেখবে। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন দেশসমূহ এবং বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে শিবিরগুলো তৈরি হয়েছিল এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমঝোতা বা চুক্তি হয়েছিল, এই বিষয়গুলি। তার সঙ্গে জাতিসংঘ এবং জাতিপুঞ্জে সদস্য হিসাবে বিভিন্ন দেশের যে অংশগ্রহণ, সদস্যপদ নেওয়া, সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়া, এই বিষয়টি খুব ভালোভাবে দেখবে। তবে এ প্রসঙ্গে বলে রাখি যে এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোই যে শুধু তোমরা পড়বে এমনটা না, তোমরা পুরো সিলেবাস কভার করবে, পাশাপাশি এই টপিকগুলোকে সবচেয়ে বেশি জোর দিয়ে পড়বে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে ট্রেন্ড, তা অ্যানালিসিস করে এই টপিকগুলো আমি সিলেক্ট করেছি। আশা করি যে এই টপিকগুলো তোমাদের এক্সাম প্রস্তুতির ক্ষেত্রে কাজে আসবে এবং তোমাদের পরীক্ষার ক্র্যাক করার ক্ষেত্রে অনেকখানি সাহায্য করবে।
এমসিকিউ বেসড এক্সাম প্রস্তুতির জন্য একদিকে যেমন সাবজেক্টের যে টপিক রয়েছে সেই টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেই সঙ্গে অনেক বেশি ইনফরমেশন সেটি জানতে হবে। কারণ এমসিকিউ সলভ করার জন্য যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমরা ইনফরমেশনগুলোকে সঠিকভাবে মনে রাখতে পারবো না। তাই সবার প্রথমে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাদের আমি দুটো বই সাজেস্ট করব, কারণ যেহেতু সময় খুব কম এবং এই কম সময়ের মধ্যেই তোমাদের প্রস্তুতিটা নিতে হবে, তো সেজন্য প্রাচীন ভারতের উপর দুটি বই আমি রেখেছি। এই দুটি বই হলো, একটি জীবন মুখোপাধ্যায়ের লেখা ভারতের ইতিহাস, এটি প্রাচীন ভারতের ওপর, অপরদিকে রণবীর চক্রবর্তীর ভারত ইতিহাসের আদি পর্ব এই বইটি। এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই পড়লে তোমাদের প্রাচীন ভারতের ওপর একটি ক্লিয়ার ধারণা তৈরি হবে এবং তোমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে যে ইতিহাসের যে কালানুক্রমিক ঘটনার যে ব্যাপারটি সেই ব্যাপারটি বুঝে যাবে এবং তোমরা সঠিকভাবে এমসিকিউগুলো সলভ করতে পারবে। তাই সবার প্রথমে টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার তৈরির জন্য একটি কি দুটি টেক্সট বুক পড়া আবশ্যক। এক্ষেত্রে তোমরা এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই পড়তে পারো। এরপর মধ্যযুগের ভারত অর্থাৎ সুলতানি যুগ এবং মুঘল যুগ, এই দুটি যুগের ওপর টেক্সট বুক হিসাবে তোমরা জীবন মুখোপাধ্যায়ের লেখা ভারতের ইতিহাস এর দ্বিতীয় খণ্ড এই বইটি পড়তে পারো। এছাড়া এই দুটি যুগের ওপর দুটি আলাদা আলাদা খণ্ডে বই রয়েছে সতীশচন্দ্রের লেখা দুটি বই। মধ্যযুগের ভারত, এই মধ্যযুগের ভারতের প্রথম খণ্ডে তোমরা পাবে সুলতানি যুগ সম্পর্কে ডিটেল আলোচনা এবং সতীশচন্দ্রের লেখা দ্বিতীয় খণ্ডে তোমরা পাবে মুঘল যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। সতীশচন্দ্রের এই দুটি বই পড়লে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এই দুটি বই থেকে খুব বেশি ইনফরমেশন তোমরা পাবে না, কারণ এরপরে তোমাদের আমি বলবো যে ইনফরমেশন পাওয়ার জন্য কোন বইটি পড়লে খুব ভালো হয়। এখানে যে তিনটি বই রেখেছি এই তিনটি বইয়ের মধ্যে তোমরা অর্থাৎ জীবন মুখোপাধ্যায়ের বইটি পড়লে পড়তে পারো, অথবা সতীশচন্দ্রের লেখা যদি বই পড়ো তাহলে এক্ষেত্রে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড এই দুটি বই কিন্তু একসঙ্গে পড়তে হবে, কারণ প্রথম খণ্ডে সুলতানি যুগ এবং দ্বিতীয় খণ্ডে মুঘল যুগ সম্পর্কে রয়েছে। এরপর আধুনিক ভারত ও জাতীয় মুক্তি সংগ্রামের ওপরে যে টেক্সট বুকটি পড়বে তোমরা সেটি হলো জীবন মুখোপাধ্যায়ের আধুনিক ভারত ও বিশ্বের ইতিহাস, এই বইটি পড়তে পারো, অথবা বিপানচন্দ্রের লেখা আধুনিক ভারতের ইতিহাস এই বইটি পড়তে পারো। খুব কম সময়ের মধ্যে এই বইগুলো পড়া হয়ে যাবে এবং একটি ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। এরপর আধুনিক ইউরোপের ওপর তোমরা জীবন মুখোপাধ্যায়েরই লেখা আধুনিক ইউরোপ এই বইটি পড়তে পারো এবং পাশাপাশি বিক্রম সর্দারের আধুনিক ইউরোপের ইতিহাস এই বইটি দেখতে পারো। দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা পড়বে। যে বইগুলি আমি তোমাদের বললাম এই বইগুলি ছাড়াও বাজারে অনেক বই তোমরা পাবে, কিন্তু এমন বই এই সময় সিলেকশন করতে হবে যেটি স্বল্প সময়ে তোমরা কিভাবে তোমাদের প্রস্তুতিটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যেতে পারো এবং পাশাপাশি পুরো সিলেবাসটা কভার করতে পারো। কারণ এই সময়ে যদি আমরা বেশি সংখ্যক পেজের বইগুলো পড়ি বা ওই বই থেকে ইনফরমেশন নিই, অর্থাৎ এমসিকিউ এর জন্য যে সমস্ত ইনফরমেটিভ যে কোশ্চেনগুলো পড়ে সেই রকম ইনফরমেটিভ কোশ্চেনের জন্য ইনফরমেশন যদি টেক্সট বুক থেকে আমরা পড়তে চাই তাহলে এক্ষেত্রে সিলেবাস কমপ্লিট করা খুব মুশকিল হবে, কারণ সময় যেহেতু খুব কম। তো সেজন্য আমি ইনফরমেশন বা ইনফরমেটিভ বিভিন্ন তথ্য সেগুলোর জন্য রেফারেন্স বুক হিসাবে দুটো বই রেখেছি। একটি রাজু শেঠের লেখা ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, মণ্ডল প্রকাশনী থেকে এই বইটি বের হয়েছে। কার্তিক চন্দ্র মণ্ডল যিনি সম্পাদনায় রয়েছেন, এই বইটি তোমরা রেফারেন্স বুক হিসাবে পড়তে পারো। অথবা ছায়া প্রকাশনী থেকে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম এই বইটিও তোমরা পড়তে পারো।
অর্থাৎ এক্ষেত্রে দুটি বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটি বই সিলেক্ট করবে। দুটো বই খুব ভালো বই এবং ইনফরমেশন তোমরা অনেক পাবে। তাই এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা পড়বে। টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার এবং ইনফরমেশন পাবার জন্য রেফারেন্স বুক পড়ার পর তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এক্ষেত্রে এমসিকিউ প্র্যাকটিসের জন্য কি বই পড়বে? এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি 3টি বাংলায় বই রেখেছি। একটি ইতিহাস এনসাইক্লোপিডিয়া, যেটি তব্বতী পাবলিশার্স থেকে বের হয়েছে। অপরটি রেখেছি এডভিকন এর পাবলিশার্স থেকে বের হয়েছে, ভারতের ইতিহাস ও ভারতের জাতীয় আন্দোলন, এই বইটি। আরেকটি বই রয়েছে মণ্ডল প্রকাশনীর বই, এটি ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। এক্ষেত্রে তোমরা যদি এই বইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করো তাহলে দেখবে যে টপিক সম্পর্কে তোমাদের একটি ধারণা তৈরি হবে এবং তোমরা কনফিডেন্স পাবে। এই যে তপতী পাবলিশার্সের ইতিহাস এনসাইক্লোপিডিয়া, এই বইটিতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেখতে পাবে এবং তার সাথে প্রতিটা এমসিকিউ এর শেষে ব্যাখ্যা দেওয়া আছে, যাতে ওই এমসিকিউ এর আনুষঙ্গিক যে সমস্ত ইনফরমেশন থাকে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এই বইগুলিতে তোমরা দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন, সেটা স্টেট পিএসসি বা অল ইন্ডিয়ার যে আদার স্টেটগুলি রয়েছে সেখানের যে পিএসসির এক্সাম রয়েছে সেখানের কোশ্চেন তোমরা পাবে। পাশাপাশি এসএসসি জিডির বিভিন্ন এক্সামে যে সমস্ত ইতিহাস থেকে কোশ্চেনগুলি এসেছে সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা পাবে। এই ইতিহাস এনসাইক্লোপিডিয়া ও ভারতের ইতিহাস ও ভারতের জাতীয় আন্দোলনের এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা পড়বে। অর্থাৎ যে 3টি বই আমি রেখেছি সেই 3টি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা নিতে পারো। যারা বাংলায় পড়ো বা বাংলায় পড়তে চাও তারা এই 3টি বইয়ের মধ্যে একটি বই নিয়ে তারা এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। এরপর বলবো যে এমসিকিউ প্র্যাকটিসের জন্য ইংলিশ বই কোনগুলো ভালো। এক্ষেত্রে ওয়াইসিটি পাবলিশার্সের থেকে অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রির ওপর একটি বই রয়েছে, আর মডার্ন ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপরে একটি বই রয়েছে। এই দুটি বই পড়লে তোমরা টোটাল এমসিকিউ করতে পারবে, অর্থাৎ অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রির ওপর 3485টি এবং মডার্ন ইন্ডিয়ার ওপর 3497টি কোশ্চেন। অর্থাৎ হিউজ সংখ্যক এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে পারবে এই দুটি বই থেকে। এই দুটি বই যদি পড়া হয়ে যায় বা আগের যে 3টি বই বললাম বাংলায়, এই বইয়ের যে কোনো একটি বই যদি পড়া হয়ে যায়, তোমরা তোমাদের প্রস্তুতিটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণা রেড্ডির ইন্ডিয়ান হিস্ট্রির যে প্রতিটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ কোশ্চেন রয়েছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো। এক্ষেত্রে দেখবে যে তোমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে এবং তোমরা কনফিডেন্স পাবে। এত কম সময়ের মধ্যে বিষয়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করে এমসিকিউ প্র্যাকটিস করা সবচেয়ে চ্যালেঞ্জিং। তাই আপকামিং এসএলএসটিতে তোমাদের প্রস্তুতিটা যাতে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হতে পারে সেই জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছি। এমসিকিউ সিরিজের ক্লাসে যে কোশ্চেনগুলি রেখেছি সেগুলো যে এমসিকিউ বইগুলোর কথা তোমাদের আমি বললাম সেই বইগুলো থেকেই তোলা, এবং এক্ষেত্রে তোমরা অনেক কোশ্চেন কৃষ্ণা রেড্ডির বই থেকেও দেখতে পাবে। ওই ইংলিশ বইগুলো থেকে বাংলা অনুবাদ করে আমি কোশ্চেনগুলো রেখেছি যাতে আপকামিং এসএলএসটিতে ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা সলভ করতে পারো।